নমস্কার, দেখছেন নিউজ ভ্যানগার্ড আর আমি দীপেন রয়েছি এই মুহূর্তে আপনাদের সাথে। আজ অষ্টাদশ লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণের নানান চিত্র আপনারা সারাদিন ধরে দেখছেন নিউজ ভ্যানগার্ডে। আমরা চোখ রেখেছি কর্ণাটক থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, আসাম থেকে শুরু করে মধ্যপ্রদেশ, সব জায়গার যেখানে যেখানে ভোট হচ্ছে, যে 93টি আসনে ভোট হচ্ছে সেখানে কোথায় কি হচ্ছে সব খবর আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আর সারাদিন সেই সব চিত্র দেখানোর পর এই মুহূর্তে এক্সক্লুসিভ চিত্র দেখাবো আপনাদের। প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং সস্ত্রীক ভোট দিতে গেলেন এবং ভোট দিয়েছেন উনি। সেই চিত্র আপনারা এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখছেন। স্কুটি চালিয়ে এসে জিয়াগঞ্জে ভোট দিলেন গায়ক অরিজিৎ সিং। মঙ্গলবার অনুষ্ঠিত হল তৃতীয় দফার লোকসভা নির্বাচন। জিয়াগঞ্জের শিবতলা ঘাটের বাসিন্দা অরিজিৎ সিং আজকে ভোরে তিনি বাড়ি ফিরে এসেছেন এবং আজ বিকেলে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত ২৬ নম্বর বুথে প্রীতম সিং প্রাইমারি স্কুলে ভোট দিলেন দেশের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং সস্ত্রীক ভোট দিলেন অরিজিৎ সিং মঙ্গলবার বিকেলে জিয়াগঞ্জে তার বাড়ির কাছে স্ত্রী কোয়েলকে নিয়ে এই ভোটাধিকার প্রয়োগ করেন গায়ক অরিজিৎ সিং। আমরা আজ দেখেছি সারাদিন ধরেই হেভিওয়েট প্রার্থীরা ভোট দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে সকাল সকাল ভোট প্রদান করেছেন, নিজ ভোট প্রদান করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে আমরা দেখেছি দেশের হেভিওয়েট নেতৃত্বরা, প্রখ্যাত ব্যক্তিত্বরা ভোট দিয়েছেন। আজ বিকেলবেলা স্কুটি চালিয়ে এসে জিয়াগঞ্জে ভোট দিলেন প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং। আমরা সবাই জানি খুব সাধারণ জীবন যাপন করেন অরিজিৎ সিং, মানুষের মাঝে মিশে থাকেন। আজ ওনার ভোটাধিকার প্রয়োগ করতে এলেন স্ত্রী কোয়েলকে নিয়ে এবং খুব সাধারণভাবে স্কুটি চালিয়ে কিন্তু উনি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ২৬ নম্বর বুথে প্রীতম সিং প্রাইমারি স্কুলে ভোট দিতে এলেন এবং সেখানে ওনার ভোটাধিকার প্রয়োগ করলেন। প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং ভোট দিতে ভোট কেন্দ্রে, সেই চিত্র এক্সক্লুসিভলি আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি আজ পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ধরনের সংঘর্ষের খবর উঠে আসে এবং সেই চিত্র আপনারা দেখেছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সেখানে আমরা অবশ্যই সেসব চিত্রগুলো দেখিয়েছি। এবার আলোচনা অবশ্যই আমরা করছি বিভিন্ন জায়গার ভোট গ্রহণ পর্ব কেমন চলছে তা নিয়ে। আজ এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব শাহজাহান ইসলাম এবং রয়েছেন বিশিষ্ট বিজেপি নেতৃত্ব রানা ঘোষ। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। শাহজাহান, প্রথমে আসি আপনার কাছে, কেমন দেখলেন আজকের ভোট গ্রহণ পর্ব? যদিও এখনো শেষ হয়নি, এখনো চলছে। শুভ সন্ধ্যা জানাই আজকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আমাদেরকে দেখছেন সকলকে অভিনন্দন জানাই। দেখুন, অষ্টাদশ লোকসভা নির্বাচনে আজ ভারতবর্ষের ৯৪টি লোকসভা আসনের অষ্টাদশ লোকসভার যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেখানে গোটা দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। পশ্চিমবাংলা ছাড়া কোথাও আমাদের কাছে এই মুহূর্তে খবর নেই যে দু একটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আমরা আশাবাদী এই অষ্টাদশ লোকসভা নির্বাচনে যে তৃতীয় দফার ভোট, এই ভোটে মানুষ তার যে রায় প্রদান করবেন এটা নিশ্চয়ই ইন্ডিয়া জোটের পক্ষে সেখানে রায় প্রদান করবেন। কারণ মানুষ নতুন করে একটি বাঁচার জন্য স্বপ্ন দেখছেন, যেখানে মানুষের বাঁচার জন্য একটি সরকার যা যা পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন তাই তারা করবেন। ওকে, আসবো আপনার কাছে আরো একবার। রানাবাবু, কেমন দেখলেন এই ভোট এবং কতটা আশাবাদী এই যে 93টা সিটে লোকসভা নির্বাচন হচ্ছে আজ, সেখানে আপনারা কতটুকু আশাবাদী? নমস্কার, শুভ সন্ধ্যা। অষ্টাদশ লোকসভা নির্বাচনের আজ তৃতীয় দফায় ভোট। আমি প্রথমেই যারা আমাকে শুনতে পারছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় রাজ্যের বহিরাজ্যের সকলকে জানাই অনেক অভিনন্দন। পাশাপাশি আজকে 93টি আসনের যে গণদেবতারা আছেন অবশ্যই সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী আজকে গান্ধীনগরে ওনার নিজ কেন্দ্রে, যেখানে উনি দীর্ঘদিন ধরে মতদান করে এসছেন, প্রধানমন্ত্রী আজকে মতদান করেছেন আমাদের গৃহমন্ত্রী শ্রী অমিত শাহজি। আমি সকল গণদেবতাদের জানাই অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। দেখুন,
যেই তৃতীয় দফায় আজকে নির্বাচন সম্পন্ন হয়নি, এখনো বিভিন্ন জায়গায় চলছে, এখনো মতদান চলছে, অফিসিয়ালি 6টা অবধি আছে, কিন্তু তারপরও ভোট গ্রহণ পর্ব চলছে। তো আমি সারাদিনে যতটুকু দেখলাম, বিভিন্ন খবর আমার কাছে যতটুকু এসছে, এবং আজকের দিন নয় শুধু, আমি গতকালকের কথাও যদি এর মধ্যে একটু টেনে বলি, সারা ভারতবর্ষের যে চিত্রটা আমি দেখছি, সব জায়গায় খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে মানুষ অবশ্যই আমার ধারণা উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে, আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে, ইন্ডিয়া জোটের পক্ষে ভোট দিয়েছেন, এটা আমার বিশ্বাস। কিন্তু পশ্চিম বাংলার যে বিষয়টা, সেটা গতকাল থেকেই আমি বিভিন্ন জায়গায় বোমাবাজি, হামলা, হুজ্জুতি, বিরোধীদের বিভিন্ন ধরনের হুমকি দেওয়া, এগুলো লক্ষ্য করে আসছি। শুধু আমি না, সোশ্যাল মিডিয়াতে বা নিউজ চ্যানেলের মাধ্যমে যারা আমরা সারাদিন টিভির পর্দায় বসে থাকি, যাদের আগ্রহ আছে, আমরা অবশ্যই লক্ষ্য করেছি এই বিষয়গুলা। এবং গতকাল আপনি লক্ষ্য করেছেন বোধহয় আপনারা, যে পশ্চিমবাংলায় বর্ধমান একজন কিশোর, তার বয়স সম্ভবত 19 বছর, সে মারা গিয়েছে বোমাবাজিতে এবং 2 জন আহত হয়েছেন। পাশাপাশি আজকে 13 জন উলুবেড়িয়াতে অ্যারেস্ট হয়েছেন, যাদের বর্ধমানে যাদের বাসা রয়েছে, তারা উলুবেড়িয়াতে এসে অ্যারেস্ট হয়েছেন তৃণমূলের। এবং আজকে যেটা সবচাইতে আমরা লক্ষ্য করেছি, আমাদের জঙ্গিপুরের যিনি বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ, উনাকে তৃণমূলের কর্মীরা, তৃণমূলের কার্যকর্তারা টেনে হিচড়ে আমাদের যে পুলিং যে স্টেশন আছে সেটা থেকে বের করছেন, উনাকে মেরেছেন, মানে একদম যা ইচ্ছা, পুলিশের সামনে, কেন্দ্রীয় বাহিনীর সামনে, রাজ্য পুলিশ তো অবশ্যই ছিল, তাদের সামনে। একজন প্রার্থী, উনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী, আমি আবারও বলছি জঙ্গিপুরের প্রার্থী উনি, ধনঞ্জয় ঘোষ, ওনাকে তৃণমূলের কর্মীরা মানে এই ধরনের আচরণ করেছে সারা ভারতবর্ষ জুড়ে। কোথাও তো এইবার তো হয়নি, বিগত দিনেও বোধহয় এরকম ঘটনা হয়নি কোথাও। তো এই যে তৃণমূলের চরিত্রটা, সেটা আমি হয়তো আমার সঙ্গে স্টুডিওতে বসার মতন তৃণমূলের আজকে কেউ নেই, কিন্তু যদি তৃণমূলের কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা ভালোবাসেন তৃণমূলকে, তারা আমার কথা শুনতে পারছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এটাই কি ভারতবর্ষের গণতন্ত্র, এটাই কি ভারতবর্ষের গণতন্ত্রের চিত্র হওয়া উচিত, যে এখানে একটা প্রার্থীকে এইভাবে টেনে হিচড়ে নির্বাচনের পক্ষ থেকে বের করে মারা হয়। আমরা সেই চিত্র দেখিয়েছি আমাদের দর্শক বন্ধুদের আজ সকালবেলা, যেখানে বিজেপি প্রার্থীর সঙ্গে টিএমসির ব্লক সভাপতির বচসা বাঁধে পোলিং স্টেশনের বাইরে। এবং শুধু এটা নয়, বিভিন্ন জায়গায় আমাদের যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদেরকে মারা হয়েছে, তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। যাই হোক, সার্বিকভাবে যদি আমি বলি, সারা ভারতবর্ষের যে চিত্রটা আমি দেখেছি, মানুষ উন্নয়নের পক্ষে মতদান করেছে আজকে, ভারতীয় জনতা পার্টির পক্ষে মতদান করেছে, এনডিএ জোটকে হাত শক্ত করেছে, শ্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য সারা ভারতবর্ষের মানুষ আজকে মতদান করেছে, এটাই আমার বিশ্বাস। আসবো আপনার কাছে ফিরে। আপনি শেষ পর্যায়ে এসে পোলিং এজেন্টদের বের করে দিয়েছে বলে অভিযোগ করলেন আপনি, এবং সেই কথা আমরা আগেও দিনের বেলাও শুনেছি, যেখানে বিরোধীরা ত্রিপুরা রাজ্যে যখন 19 এবং 26-এ ভোট হয়, বিরোধীরা যে কথাগুলো বলছিল, আজ সেই সেম কথা, একই কথা আপনাদের কণ্ঠেও, কিন্তু সেই বিষয়ে নিয়ে আমরা চর্চা করব। কিন্তু এই মুহূর্তে দর্শক বন্ধুরা, আমরা চলে যাব আসামের দিকে। আসামে 4টি লোকসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ চলছে, সেখানে ভোট গ্রহণ কেমন হচ্ছে চলুন আপনাদের সেই চিত্র একবার আমরা দেখাই। আপনারা দেখছেন আসামের ভোট গ্রহণের চিত্র। আপনাদের জানিয়ে রাখি, আজ আসামের 4টি কেন্দ্রে, কোকরাঝাড়, ধুবড়ী, বরপেটা এবং গুয়াহাটি লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ চলছে, এবং আসাম থেকে এখনো কোনো ধরনের সংঘর্ষ বা বিক্ষিপ্ত ঘটনার কোনো খবর আমাদের কাছে এসে পৌঁছয়নি। এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখছেন আসামের থেকে। এবং আপনাদের জানিয়ে রাখি, আসামের ভোট গ্রহণ চলছে 4টি কেন্দ্রের। কি বলছে সংশ্লিষ্ট ব্যক্তিরা, চলুন আমরা শুনে নিই। পরিবেশে ভোট হয়, যদিও এইবারে কিন্তু প্রতিবারের তুলনায় এইবারে কিন্তু ভোটদানের যে শতাংশ, ভোটদানের যে পার্সেন্টেজ, এখন প্রায় 5টা বাজে, এখন পর্যন্ত অলরেডি বিভিন্ন বুথ
ইতিমধ্যে কিন্তু ভোটদান সম্পূর্ণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা আগে ভোটদান সম্পূর্ণ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবং ভোটদানের যে পার্সেন্টেজ সেখানে কিন্তু একটা আশা বা আশঙ্কার কথা থেকেই যাচ্ছে, কারণ ভোটদানের পার্সেন্টেজ এই মুহূর্তে ইলেকশন কমিশন অসমর্থিত সূত্রে, যেটা নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভোটদানের যে শতাংশ বরপেটা লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা কেন্দ্র সমষ্টিগুলিতে বা বিভিন্ন বুথগুলিতে ভোটদানের শতাংশ কিন্তু খুবই কম। বিশেষত বঙ্গাইগাঁও লোকসভা কেন্দ্রের মধ্যে কিন্তু, মানে বঙ্গাইগাঁও যে বিধানসভা কেন্দ্র তার মধ্যে ভোটদানের শতাংশ এই মুহূর্তে প্রায় 5টা বাজে প্রায় 62 থেকে 68% মতো ভোট শতাংশ পড়েছে বা ভোটদান পড়েছে বলে মনে করা হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে যে 5টা বাজে, 5টা অফিসিয়ালি ভোটদান শেষ হয়েছে, কিন্তু অফিসিয়ালি ভোটদানের সময় শেষ হওয়ার বহু পূর্বেই কিন্তু ভোট কেন্দ্রগুলি ফাঁকা ছিল এবং বিভিন্ন ভোট কেন্দ্রে দেখা যায় ভোট কেন্দ্রগুলি ফাঁকা, বা প্রায় 3:30, 4টের দিকেও কিন্তু অনেক জায়গায় ভোট শেষ হয়ে গেছে বা ভোট কেন্দ্রগুলি তালা দিয়ে ইভিএম সিল করে চলে গেছে। এখানে কিন্তু একটা আশঙ্কার কথা থেকে যায়। তবুও মনে করা হচ্ছে যে এইবার কিন্তু এই বরপেটা লোকসভা সমষ্টি এনডিএ জোট কিন্তু বরপেটা লোকসভা সমষ্টিটি দখল করবে, কারণ লোকসভা সমষ্টি দখল করবে। এখানে এনডিএ জোট পদপ্রার্থী এখানে রয়েছেন। এনডিএ জোট হিসেবে এনডিএ জোটের শরিক অসম গণ পরিষদ বা এজিপি দল এখানে প্রার্থী দিয়েছেন। বঙ্গাইগাঁও কেন্দ্রের বঙ্গাইগাঁও বিধানসভার বহু দিনকার পুরনো বিধায়ক ফণীভূষণ চৌধুরী মহাশয়কে এখানে প্রার্থী করা হয়েছে। মনে করা হচ্ছে তার যে জনভিত্তি, তার যে বরপেটা লোকসভা সমষ্টি বঙ্গাইগাঁও বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একটি বুথে, রেলওয়ে এলপি স্কুল বলা হয় এই বুথটিতে। তো আমি এখানে পেয়ে গেছি এনডিএ জোটের অন্যতম সহযোগী দল অসম গণ পরিষদ দলের কার্যকর্তাদের। বরপেটা লোকসভা কেন্দ্র থেকে অসম গণ পরিষদেরই প্রার্থী রয়েছেন শ্রী ফণীভূষণ চৌধুরী মহাশয়। তো আমি ওভারঅল কার্যকর্তাদের জিজ্ঞাসা করতে চাই, দাদা ভোট কিরকম হলো? ভোট আমাদের এখানে শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ। আমাদের এখানে 3টা সেন্টার 51, 52, 83, 3টারই পোলিং ভালো হয়েছে। এবার আমাদের প্রার্থীকে নিয়ে আমরা ভীষণ আশাবাদী। কত শতাংশ ভোট পড়লো দাদা? এখন এইবার যেহেতু ইলেকশন কমিশন একটু কড়াকড়ি পার্সেন্টেজটা ভেতর থেকে আমাদেরকে জানায়, আচ্ছা। কিন্তু আমাদের হিসাবে আমাদের পোলিং ঘড়ির কাটাতে মোটামুটি 5টা আছে। পোলিং এজেন্টের রিপোর্টটা পেয়ে গেলে আমরা এটা বলতে পারবো। তাও আমাদের 70% আপ হয়েছে। আপনারা আশাবাদী প্রার্থীর জয়ের আশাবাদী, ব্যাপারে? ভীষণ আশাবাদী, খুব পজিটিভ আমরা। আচ্ছা, এইবার কি এনডিএ 400 পার হবে? অবশ্যই 400 পার হবে। আচ্ছা, মোদি হে তো মুমকিন হ্যাঁ। ওকে। আর হর হর মোদি, ঘর ঘর ফোনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা শুনলেন আসামের সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা বা যারা নেতৃত্বরা রয়েছেন ওনাদের কি বক্তব্য। ভোট পার্সেন্টেজ নিয়ে ওনারা কথা বলছিলেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিই, দুজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে আজ রয়েছেন। কংগ্রেসের প্রতিনিধি, কংগ্রেস নেতৃত্ব শাহজাহান ইসলাম রয়েছেন এবং বিজেপি নেতৃত্ব রানা ঘোষ রয়েছেন। বিকেল 5টা অবধি যে তৃতীয় দফার যে ভোট গ্রহণ চলছে, বিকেল 5টা অবধি ভোট পড়েছে 60.19%। 93টি আসনে অ্যাভারেজ ভোট পড়েছে 60.19%। আসামে ভোট পড়েছে 74.86%। বিহারে ভোট পড়েছে 56.01%। ছত্তিশগড়ে ভোট পড়েছে 66.87%। দাদর নগর হাভেলি, দমন এন্ড দিউতে ভোট পড়েছে 65.23, 65.23%। গোয়ায় ভোট পড়েছে 72.52%। গুজরাটে ভোট পড়েছে 55.22%। কর্ণাটকে ভোট পড়েছে 66.05%। মধ্যপ্রদেশে 62.28, মহারাষ্ট্রে 53.40, উত্তরপ্রদেশে 55.13 এবং পশ্চিমবঙ্গে 73.93%। এখন অবধি যা ভোট পড়েছে, সবচেয়ে বেশি ভোট পড়েছে আসামে 74.86%। এবং যদি সবচেয়ে কম আমরা দেখি, তাহলে সবচেয়ে কম ভোট পড়েছে মহারাষ্ট্রে 53.40%। কর্ণাটকে ভোট পড়েছে 66.05%। শাহজাহান, ভোটের শতাংশে কতটুকু সন্তুষ্ট আপনারা? না, দেখুন, 2019 সালে ভারতবর্ষের মানুষ যে উৎসাহ নিয়ে ভোট দিয়েছিল, একটি সরকারের কাছ থেকে আশা নিয়ে, 2024 সালের দ্বাদশ লোকসভা নির্বাচনে সেই জায়গাতে ভোটটা সেভাবে পড়ছে না। সেখানে আমাদের যে ধারণা, সেটা সরকার বিরোধী ভোট। কারণ 2019 সালের লোকসভা নির্বাচনে কিছু সংখ্যক ভোটার যারা অতি উৎসাহী হয়ে, যারা সরকারের কাছ থেকে কিছু একটা আশা নিয়েই সেখানে ভোট দিতে গিয়েছিলেন, তারা যখন দেখতে পেলেন গত 10 বছর ভারতবর্ষে বিজেপি সরকার কথা এবং কাজে মিল নেই,
তারা যা বলেছেন তা করতে পারেননি, সেখানে তারা এবার ভোট দিতে যাননি। এটা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামত এবং যারা আমরা রাজনীতির সঙ্গে আছি আমরা সেটা ধারণা করছি। কারণ 2019 সালের ভোটের শতাংশ থেকে কিন্তু 2024 সালে, সেটা আপনি প্রথম দফায় বলুন, দ্বিতীয় দফায় বলুন, আর আজকে এখন অব্দি সম্পূর্ণ রিপোর্টটা বেরিয়ে আসেনি। যতটুকু এখন অব্দি ভারতবর্ষের নির্বাচন কমিশন দিয়েছেন, নিশ্চয়ই সেটা আশা করা যেতে পারছে যে গতবারের থেকে এবারেও ভোটের শতাংশটা কমে এসছে। হ্যাঁ, তো সেখানে আমরা মনে করি যে এই যে ভোট যারাই দিচ্ছেন এটা সরকারের বিরুদ্ধে একটা ভোট, কারণ সরকারের কাছ থেকে তারা কিছু পায়নি গত 10 বছর। এবার ইন্ডিয়া জোট যখন ভারতবর্ষের মানুষের গণতন্ত্রকে রক্ষা করার কথা বলেছেন এবং সংবিধান রক্ষা করার কথা বলেছেন, আমরা সেখানে আমরা গ্যারান্টি দিচ্ছি ভারতবর্ষের 5টি ন্যায়ের কথা আমরা বলেছি, 25টি গ্যারান্টি ভারতবর্ষের ইন্ডিয়া জোটের হয়ে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। মানুষ সেটিকে বিশ্বাস করছেন, কারণ ভারতবর্ষে একমাত্র রাজনৈতিক দল কংগ্রেস যখন ভারতবর্ষের মানুষকে যখন যাই গ্যারান্টি দেন তা কথা এবং কাজে মিল রাখেন। সেটা আপনারা 2004 সালে দেখেছেন, 2009 সালে দেখেছেন, এর আগেও যখন ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর সরকার ছিল, রাজীব গান্ধীর সরকার ছিল, পণ্ডিত নেহরুর সরকার ছিল, নরসিমা রাও সরকার ছিল, সেখানে আমরা ভারতবর্ষের মানুষকে যেই কথাগুলো দিয়েছিলাম তা আমরা পরিপূর্ণভাবে পালন করেছি। প্রতিশ্রুতি নিয়ে আসবো, আমরা ভোট পার্সেন্টেজ নিয়ে একটু জানতে চাইছিলাম আপনার কাছে। আমরা ইস্যু নিয়ে, আপনাদের প্রতিশ্রুতি নিয়ে, কোনটা পালন করেছেন কোনটা করেননি সেগুলো নিয়ে আমরা আসবো। রানাবাবু, পার্সেন্টেজ নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট? শাহজাহান বলছেন যে যেহেতু ভোট পার্সেন্টেজ কম পড়ছে এবং এই কম পার্সেন্টেজ মানুষ আইএনডিআই ব্লককে ভোট দিচ্ছে। দেখুন, প্রথম বিষয়টা হলো যে পার্সেন্টেজটা আপনি বলেছেন, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে তৃতীয় দফার যে ভোট আজকে চলছে, সেই ভোট অনেক জায়গায় এখনো শেষ হয়নি, ভোট চলছে। এই হিসাব বিকেল 5টা অবধি, সন্ধ্যে 6টা অবধি ভোট চলবে। অনেক জায়গায় ভোট চলছে, এখনো সঠিক তথ্য আসেনি, কারোর কাছেই আসেনি, এবং কোথাও কোথাও আরো 2-3 ঘন্টা বাড়িয়েও সেই ভোটের লাইন চলতে পারে। তো তখনই সঠিক তথ্যটা পাওয়া যাবে। গেল এটা। দ্বিতীয় বিষয় হলো, সারা ভারতবর্ষের যে চিত্রটা আপনি যদি 2019 সালের সঙ্গে তুলনা করেন তাহলে খুব বেশি একটা ফারাক না, যে পার্সেন্টেজটা আপনি বললেন। মোটামুটি ভারতবর্ষের যে রাজ্যগুলোর কথা বলছেন, আমাদের রাজ্য ছাড়া ওই রাজ্যগুলোতে 2019 বলুন, 2014 বলুন, মোটামুটি এর আশেপাশেই একটা পার্সেন্টেজ থেকে যায় ভোটের। এবার উনি বললেন, আমার সঙ্গে যিনি বসে আছেন কংগ্রেসের, উনি বললেন যে 2019 সালে মানুষ যে চিন্তাধারা নিয়ে এই সরকারটাকে ভোট দিয়েছিল অনেক কিছু আশা করে। অ্যাকচুয়ালি মানুষ আশা করে ভোট 2019 সালে দেয়নি, প্রথমে 2014 সালে দিয়েছে। এটা আমি ওনাকে পরিষ্কার করে দিতে চাই। 14 সালে আশা করে দিয়েছে এবং আশা ফলপ্রসূ হয়েছে, সেই জন্য 2019 সালে ওই লোকগুলো আবার ভোট দিয়েছে, ভারতীয় জনতা পার্টির পক্ষে রায় দিয়েছে। এবং প্রমাণ হলো আমাদের যে ভোট পার্সেন্টেজ আমাদের বেড়েছে, আমাদের আসন সংখ্যা বেড়েছে, অনেক অংশে বেড়েছে। এবং এইবার আমরা যে 400 পারের টার্গেট নিয়েছি সেটাও সারা দেশবাসীর জানা আছে। এবার আমি আসছি যে কিছু একটা জায়গায় বা অনেক জায়গায় যে ভোট পার্সেন্টেজটা কম পড়ছে, সেটা কেন কম পড়ছে? এটা একদম সুচারুভাবে আপনি যদি লক্ষ্য করেন, দেখুন যে কোনো বিষয়ের আপনি যদি মাইক্রো লেভেলে গিয়ে কাজ করেন, কথা শুনেন, তাহলে আপনার বোঝা যাবে যে ভুলটা কোথায়, ত্রুটি কোন জায়গায় হচ্ছে। মানুষের সঙ্গে মেলামেশা করেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা সেই মোতাবেক যখন আমাদের 19 তারিখ এবং 26 তারিখে রাজ্যের বুকে নির্বাচন শেষ হলো, আমরা যে খতিয়ান আছে আমাদের বিভিন্ন বুথ লেভেলে আমরা যে পরিসংখ্যান দেখেছি এবং যে ভোটার স্লিপ ইয়েগুলো আছে, এগুলো আমরা দেখেছি যে ভোটটা কম পড়েছে কেন কম পড়েছে, আমরা যখন দেখেছি কারা ভোট দেয়নি। এবার যে নামগুলো আমাদের হাতে এসছে যে এই লোকগুলা ভোট দেয়নি, আমাদের যে পার্সেন্টেজ উঠে এসছে বা আমরা যেটা লক্ষ্য করেছি যে একটা বড় মাত্রায়, আমরা শুধু আমাকে 2 মিনিট সময় দেবেন, যে একটা বড় মাত্রায় কংগ্রেস যারা করতো, পুরনো কংগ্রেস, তারা ভোট কেন্দ্রে যায়নি। এরকম নয় কিন্তু তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়েছে, এরকম না, উল্টো আমরা গিয়ে তাদেরকে পরবর্তী সময় জিজ্ঞেস করেছি আপনারা কেন যাননি ভোট কেন্দ্রে, কেন যাননি, ভোট কেন দেননি। এবং শুধু কংগ্রেস কর্মী নয়, সিপিএম দের কিছু একটা পার্সেন্টেজ ক্ষেত্রে ঠিক সেই অবস্থা। তো আমরা যখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম যে বয়স্ক ব্যক্তিকে, কাকু আপনারা কেন ভোট কেন্দ্রে যাননি, কেন ভোট দেননি, তারা একটাই বললো, বাবা এই যে
আমরা সারা জীবন কংগ্রেস করে এসেছি, যাদের বিরুদ্ধে আমরা কথা বলে এসেছি, সিপিএম এর বিরুদ্ধে কথা বলে এসেছি, সিপিএম কে গালমন্দ করেছি, সিপিএম এর বিভিন্ন যে তাদের শাসন ব্যবস্থা যে সেটার বিরুদ্ধে আমরা বিরুদ্ধাচরণ করে এসেছি, আজকে তাদের সঙ্গে হাত মিলিয়েছে। এটা আমরা মেনে নিতে পারছি না, আমরা ভোট দেব না, ভোট কেন্দ্রে যাব না। তো ঠিক তাই এর থেকে কিন্তু রানাবাবু প্রমাণ হয় যে ওনারা কিন্তু বিজেপিকেও ভোট দিতে যাননি, ওনারা বিজেপিকেও পছন্দ করেননি। বিজেপিকে পছন্দ, তাও ওরা হয়তো নটা তো ভোট দিতে পারতো। আমি বলছি আপনাকে সুযোগ দেওয়া হবে। এবার পরবর্তী সময় আমরা যখন বিভিন্ন সিপিএম কর্মীদের বাড়ি থেকে গেলাম, যারা ভোট দেয়নি, এরকম নয় যে আমরা সবার বাড়িতে গেছি, আমরা কিছু একটা পার্সেন্টেজ হিসাব করার জন্য বা বুঝার জন্য যে কেন এই লোকগুলো কেন হয়, সিপিএম এর তারাও এই কথা বলছে। আজকে আপনি বলুন না যে সিপিএম এর 25 বছরের এই রাজ্যের বুকে এরকম কোন কংগ্রেস বাড়ি নেই যারা কোনো না কোনো ভাবে সিপিএম থেকে আঘাতপ্রাপ্ত হয়নি, কোনো না কোনো ভাবে হামলা উজ্জুতের শিকার হয়নি। ওই বাড়িতে আগুনে পুরানো হয়েছে, পেটানো হয়েছে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। তো এই লোকগুলা আজকে কেন কংগ্রেস সিপিএম কে ভোট দেবে, কেন তাদের এই অশুভ জোটটাকে মেনে নেবে? এটা তো আমার প্রশ্ন না, এটা আমার কথা না, এটা ওই যারা কংগ্রেস করে পুরনো দিনের কংগ্রেস তাদের মুখের কথা, তাদের মুখের ভাষা। এটা আমি আজকে নিউজ চ্যানেলে, আজকে টক শোতে আমি অন ক্যামেরা আমি তুলে ধরছি। এটা এরকম নয় যে এটা আমার বক্তব্য, আমার দলের বক্তব্য। আমি চিত্রটা তুলে ধরলাম। এই চিত্রটা ত্রিপুরা রাজ্যের, কর্ণাটকের চিত্র। কর্ণাটকের ভোটাররাও কি একই রকম ভাবছেন? দেখুন জেডিএস কে একটা জায়গায় কাটা বা শক্ত চ্যালেঞ্জ, বিভিন্ন জায়গায় যে অবস্থান পরিসংখ্যান সেটা মাপকাঠিটা অন্যরকম থাকে। আজকে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস সিপিএম এর যে অশুভ জোটটা হয়েছে, আজকে সেটা পশ্চিমবাংলায় কেন হলো না? আজকে সেটা কেরলে কেন হলো না? এটার উত্তর আছে তাদের কাছে। আজকে কেরলে কেন হলো না, পশ্চিমবাংলায় কেন হলো না, আজকে আছে তাদের কাছে। সারা ভারতবর্ষে দেখা যায় তাদের জোট হয়েছে, তারা একে আরেকজনের কাঁধে হাত দিয়ে হাঁটছে, একজন একজনের বাড়িতে গিয়ে নিমন্ত্রণ খাচ্ছে। ওই রাজ্যগুলোতে কেন কংগ্রেসের জোট? আমি জোটে আসিনি, আমি ভোট পার্সেন্টেজটা কেন কম হয়েছে সেটা আমি তুলে ধরলাম, এবং এটা আমার বক্তব্য না। বিজেপির জন্য একটা শক্ত চ্যালেঞ্জ সবসময় দক্ষিণ ভারতকে ধরা হয়, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত, কর্ণাটক কতটুকু এবার আপনাদের সঙ্গে থাকবে বলে মনে করছেন, এবং সেটা কত বড় চ্যালেঞ্জ, এবং কর্ণাটকে এই একটা বিরাট বড় ইস্যু হওয়ার পর? হ্যাঁ দেখুন, কর্ণাটকের যে বিষয়টা সেটা আমাদের হয়তো দলীয় কোনো ত্রুটি বিচ্যুতি সেখানে ছিল, কিন্তু সেটা আমরা ওভারকাম করে এসেছি। এবং আমরা যেভাবে জনসংযোগ হয়েছে, ভারতীয় জনতা পার্টির পক্ষে জনসংযোগ হয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা, এবং যেই যেই জায়গাতে তাদের উন্নয়নের দরকার ছিল সেগুলো আমাদের সরকার করে দিয়েছে, সেন্ট্রালাইজ করে দিয়েছে, এবং এতে কোনো আমাদের খামতি ছিল না। তো আমাদের দৃঢ় বিশ্বাস শুধু কর্ণাটক কেন, পুরো দক্ষিণ ভারতে আপনি দেখে নেবেন। আমি অনুরোধ থাকবে যে নির্বাচনের রেজাল্টের পরেই আমি একবার বসবো যে দক্ষিণ ভারতের অবস্থান নিয়ে, যে দক্ষিণ ভারতে আমরা কতটুকু এগিয়ে গেলাম। তো দক্ষিণ ভারতে এবার আমাদের যে পূর্বতন পরিসংখ্যান ছিল, যে আমাদের অবস্থান ছিল, এর থেকে আমাদের রেজাল্ট অনেক ভালো হবে, আমাদের ভোটও পার্সেন্টেজ বেশি হবে, আমাদের আসন সংখ্যা বাড়বে। কারণ এটার একমাত্র ইস্যু হলো আমরা যা যা দরকার ছিল দক্ষিণ ভারতে আমাদের দলীয় হয়ে সেটা আমরা করতে পেরেছি, এবং মানুষের সঙ্গে জনসংযোগ করেছি, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমাদের দৃঢ় বিশ্বাস দক্ষিণ ভারত নিয়ে যে বিজেপির যে কথাটা আপনি বললেন, সেটা একটা প্রচার ছিল যে দক্ষিণ ভারতে কেন আমাদের এই অবস্থান, কিন্তু এইবার দক্ষিণ ভারতে আমাদের সেই পরিসংখ্যান থাকবে না, সেই অবস্থান থাকবে না। আমরা অনেকাংশে দক্ষিণ ভারত থেকে আমরা ওভারকাম করেছি। ভারতীয় জনতা পার্টির পক্ষে দক্ষিণ ভারতের মানুষও এবার রায় দেবে, এবং নরেন্দ্র মোদীজির হাত শক্ত করবে। ওকে, চলুন শাহজাহান। আমি একটা কথা বলবো, ত্রিপুরায় কংগ্রেস এবং সিপিআইএম এর মধ্যে যে জোট নিয়ে তারা বলছেন, যে রানাদা বলছিল যে কংগ্রেস যারা করেন তারা ভোট দিতে যাননি। এইবারের লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে বিজেপির হারমাদ এবং গুন্ডারা তারা ভোটারদেরকে, ভাষাটা একটু মার্জিত করা বলতে হারমাদ একটু বলবো, হারমাদ এবং আমাদের এটা ফ্যামিলি শো, আমাদের ছোটরাও দেখেন অনুষ্ঠান, যারা হারমাদ করে তাদেরকে তো আপনি হারমাদ বলবেন, এটাতে একদম মার্জিত একটা ভাষা। তাদেরকে কি বলবো, তাদেরকে কি আমরা বলবো যে তারা সমাজ সেবা করছেন? সেখানে ভোটের আগের দিন ভোটারদের, বিরোধী দলের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে যে ধরনের হুমকি, আজকে আমি আপনার স্টুডিওতে বসে কথা বলছি, সেই ফুটেজ আমার কাছে আছে। এইবারের ভোটের নির্বাচনের আগের দিন সেই বিজেপির যারা দুষ্কৃতী, যারা গুন্ডা বাহিনী, তারা আমার বাড়িতে গিয়েছেন, আমার পরিবারকে শাসিয়েছেন, আমার পাশের বাড়িটাকে শাসিয়েছেন। তখন আমি বাড়িতে ছিলাম না, তারা বলেছেন ভোট দিতে গেলে সেখানে
নাকি ভালো হবে না, কিন্তু আমরা তো সেখানে তারপরও আমরা গণতন্ত্রকে রক্ষা করার জন্য ভোট দিতে গিয়েছি। এই যে ভোট পার্সেন্টেজ কমা মানেই হচ্ছে কংগ্রেস এবং সিপিএম এর তারা নাকি ভোট দিতে যাননি, এটা খুন ধরনের যুক্তি। গোটা ত্রিপুরা রাজ্যে জুড়ে 2024 সালের লোকসভার নির্বাচনে যেইভাবে রেগিং করেছেন, ছাপ্পা দিয়েছেন, সেখানে পুলিং এজেন্টদেরকে ঢুকতে দেননি। আজকে রানা এখানে বলছিলেন যে বাংলায় নাকি তাদের পুলিং এজেন্টকে বসতে দেননি। আমি এখানে বলছি যদি বাংলায় তৃণমূল কংগ্রেস এই কাজটা করে থাকে, যেহেতু আমরা গণতন্ত্রের পক্ষে কথা বলি, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা ভোটদান একটা বড় উৎসব, এটা যদি তৃণমূল কংগ্রেস করে নিশ্চয়ই সেটা গণতন্ত্রের পক্ষে অন্যায়। কিন্তু আমাদের রাজ্যে যখন বিরোধী দলের পুলিং এজেন্টদেরকে বসতে দেন না, তুলসীবতীর মতন স্কুল, মুখ্যমন্ত্রী যেই পুলিং স্টেশনে ভোট দেন সেখানে বিরোধী দলের পুলিং এজেন্টরা থাকতে পারেন না, সেখানে বিরোধী দলের যারা ভোটার যাচ্ছেন তাদেরকে বাধা প্রদান করা হচ্ছে, সেগুলো কি আমাদের অভিযোগ? এগুলো আপনারা ক্যামেরার মাধ্যমে দেখিয়েছেন, বিভিন্ন জায়গাতে দেখিয়েছেন। এইগুলো হচ্ছে সিপিআইএম কংগ্রেসের জোটটাকে বারবার বলা হচ্ছে। আমি যদি বলি 2018 সালে আমাদের রাজ্যে, আমি আপনাকে ঠিক আছে আপনি অশুভ জোট বলেন, কিন্তু আমরা বলছি 2018 সালে বিজেপি যেই ভোটের শতাংশ ছিল আমাদের রাজ্যের বিধানসভাতে, 2023 সালে যখন আপনাদের ভাষায় যদি ধরে নিই যে কংগ্রেস সিপিআইএম এর অশুভ জোট, তাহলে আপনাদের ভোটের শতাংশটা কেন কমে আসলো? আপনাদের ভোটের, আপনাদের যেই 46খানা আসন নিয়ে জয়লাভ করেছিলেন সেখানে কেন আপনাদের 2023 সালে আসন সংখ্যা কমে এসেছিল? এটা কিসের জন্য? যদি সিপিআইএম এবং কংগ্রেসের আপনাদের ভাষায় ধরে নিচ্ছি অশুভ জোট, মানুষ সেটাকে প্রত্যাখ্যান করে, তাহলে ঠিক আছে আমরা মানুষেরা এটাকে মেনে নিই, তাহলে আপনাদের আসন সংখ্যা কমার কারণ কি? আপনাদের ভোটের শতাংশ কমার কারণ কি? এটা তো রাজ্যের মানুষ জানতে চাইবে। আমাদেরটা না হয় আপনারা বলছেন, আপনারা আপনাদেরটা বলুন না যে হ্যাঁ আমাদের এই কারণে ভোট কমেছে, এই কারণে আসন কমেছে। এটার কোনো ব্যাখ্যা আপনাদের কাছে নেই। আসল কথা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী আজকে তিনি আমাদেরকে বলছেন যে অশুভ জোটের কথা। আমাদের দেশের গণতান্ত্রিক রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে আমার রাজনৈতিকভাবে মতবিরোধ থাকতে পারেন, কিন্তু আমি তো একটা দেশের প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী চেয়ারটাকে সম্মান করি। একটা দেশের প্রধানমন্ত্রী তাদের শরিক দল একজন 3000 ধর্ষণকারীর জন্য ভোট চান, এটা নিয়ে কিছু বলুন। মানুষ জানতে চাইছে। আজকে কর্ণাটকের মানুষ মানে হতভম্ব হয়েছেন যে একজন রেপিস্টের জন্য একটা দেশের প্রধানমন্ত্রী ভোট চাইছেন এবং ভোটের আবেদন করছেন। এটা কোন প্রধানমন্ত্রী? যেই প্রধানমন্ত্রী আমাদের দেশের হয়েছিলেন পণ্ডিত নেহেরু, আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে বড় বড় যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। আজকে দেশের প্রধানমন্ত্রী এমন একজন সাংসদকে নির্বাচিত করার জন্য ভোট চান যেই সংসদের মধ্যে ডক্টর বি আর আম্বেদকর ছিল, যেই সংসদের মধ্যে অটল বিহারী বাজপেয়ী ছিল, যেই সংসদের মধ্যে পণ্ডিত নেহেরু ছিল, গুলাম নবী মৌলানা আবুল কালাম আজাদ ছিল, রাজা গোপালাচারী ছিল। এই ধরনের সাংসদকে নির্বাচিত করার জন্য একটা প্রধানমন্ত্রী ভোট চান। আমি তো বলছি যে প্রধানমন্ত্রীটা কিভাবে করতে পারেন। আমাদের দেশে যতগুলো নারী ঘটিত অপরাধ যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের সঙ্গে দেশের প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে। আমরা তো প্রধানমন্ত্রীকে বলছি রাজনৈতিকভাবে মতবিরোধ থাকতে পারেন, তিনি ভোট চাইছেন। আজকে প্রধানমন্ত্রী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে ভোট প্রচারে যাচ্ছেন, তিনি যেই ভাষা নিয়ে বক্তব্য রাখছেন, যেই ধরনের বক্তব্য তিনি দেশের মানুষের সামনে রাখছেন, এর থেকে পরিষ্কার যে 2024 সালের লোকসভার নির্বাচনে ভারতবর্ষে আর জুমলা কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রীর বক্তব্য ভারতবর্ষের মানুষ বিশ্বাস করছেন না। একটা মোদী বিরোধী হাওয়া গোটা দেশে চলছে। এটা নরেন্দ্র মোদী সাহেব এবং অমিত শাহ বুঝতে পেরেছেন বলেই তো আজকে ব্যক্তিগত আক্রমণে চলে গেছেন। কংগ্রেসকে আক্রমণ করছেন, কংগ্রেসের নেতাদেরকে আক্রমণ করছেন, একজন রেপিস্টের জন্য প্রধানমন্ত্রী ভোট চাইছেন এবং ধর্ম বিরোধী স্লোগান। আমরা এই শুরুতে আমরা রানাবাবু প্রতিক্রিয়া নিয়ে নিই। আপনি বলছেন রেপিস্টের জন্য প্রধানমন্ত্রী ভোট চেয়েছেন। রানাবাবু কি প্রতিক্রিয়া জেনে নিই, আমরা এই বিষয়ে আসবো আপনার কাছে, আপনাকে বলার সুযোগ দেবো। রানাবাবু দেখুন, একজন ধর্ষকের জন্য ভোট চেয়েছেন, একে একে বলছি। উনি প্রথমে বলেছেন, আমার রাজ্য থেকেই যাই বাইরে, উনি প্রথমে রাজ্যের কথা বলছেন যে আসন সংখ্যা বিজেপির কমলো কেন। দেখুন, আসন সংখ্যা বিজেপির কমলো কেন, এর আগে উনারও একটা মনের মধ্যে আসা উচিত ছিল যে কংগ্রেসের হয়ে যেহেতু উনি আজকে আছেন, কংগ্রেসের অবস্থান কোথায় ছিল ত্রিপুরা রাজ্যে, আজকে কোথায় এসছে কংগ্রেসের অবস্থান।
কংগ্রেসের ভোট অফ পার্সেন্টেজ কোথায় ছিল, আজকে কোথায় এসছে কংগ্রেসের ভোট অফ পার্সেন্টেজ। তো আপনি যখন কাউকে আঙ্গুল তুলবেন, পাশাপাশি আপনি এটাও মনে রাখবেন যে 4টা আঙ্গুল আপনার দিকে ঘুরে আছে। তো আপনাদের ভোট অফ পার্সেন্টেজটা কি হয়েছে এই রাজ্যের মানুষ আপনাদেরকে কতটুকু চেয়েছে? আপনাদের দলের যারা মন্ত্রী তারা কারা? তারা তো কংগ্রেস। আজকে আপনাদের দলের মন্ত্রীরা তো সবাই কংগ্রেস থেকে গিয়েছে। ব্যক্তি আক্রমণ কোথায় বললাম? এটা ব্যক্তি আক্রমণ। আমি বলছি আপনাদের দলে যারা দায়িত্ব পালন করছেন তারা সবাই কংগ্রেসের। আজকে আপনি রেপিস্টের উত্তরটা দেন, রাজ্যের মানুষ টিভির পর্দায় দেখছেন। ওকে, না আমরা কর্ণাটক ছিলাম, প্রশ্ন যেটা ছিল সেটার উত্তর। রানাবাবু আমরা প্রধানমন্ত্রী আপনি উত্তরটা দেন না। আপনার শাহজাহান, আমরা এক এক করে শুনবো। আজকে এই রাজ্যের বুকে জনজাতিদের একটা মানে ভীষণ প্রভাব আছে এই রাজ্যের বুকে। আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা তুলে ধরি, যেটা বিগত দিনের সরকার কোনোদিন করেননি, তুলে ধরেননি। আজকে জনজাতিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যে কংগ্রেস দলের হয়ে উনি এসছেন, এই কংগ্রেস দলটা 93 পরের থেকে জনজাতিদের যতগুলো জনজাতিদের নিয়ে নির্বাচন বলুন, তাদের আসন বলুন, বিধানসভাতে বলুন, লোকসভাতে বলুন, জনজাতিরা তাদেরকে মানে পুরো মাত্রায় প্রত্যাখ্যান করেছে, উকড়ে ফেলে দিয়েছে। তো আপনার কাছে আসবো। আমরা রাজ্যের আদিবাসীদের রাইমাবিলিতে ভোট বয়কট করেছেন। আপনাকে প্রশ্ন কর্ণাটকের দেশের প্রধানমন্ত্রী রেপিস্টের জন্য ভোট চাইছেন, এটার উত্তর না দিয়ে আপনি সেটাকে উনি মোড় ঘুরিয়ে দিচ্ছেন। আপনার প্রশ্ন ছিল দেশের প্রধানমন্ত্রী রেপিস্টের জন্য, ধর্ষকের জন্য ভোট চান। আপনি বলুন না আমাদের দেশের প্রধানমন্ত্রী রেপিস্টের জন্য ভোট চাইছেন। ওনাকে বলতে দিন, শাহজাহান ওনাকে বলতে দিন। আমরা এই বিষয়টা জানতে চাই, আপনাদের কি মতামত? উনি প্রথমেই আমি বলছি সুনুদা যে উনি প্রথমেই এরকম একটা, আমি বলছি রাজ্যে না শুধু পুরো দেশে কংগ্রেসের একটা অনেক পুরনো দল, সেই কংগ্রেসের প্রতিনিধি হয়ে আজকে এখানে এসছেন। উনি প্রথম থেকে আপনি লক্ষ্য করেছেন যে বিভিন্ন ধরনের, যেহেতু এটা তার মানে উনি আপনার স্টুডিওতে বসে একজন ধর্ষকের জন্য দেশের প্রধানমন্ত্রী ভোট প্রচারে যান, এটার উত্তর আপনাকে দিবেন না। উনি দেশের কংগ্রেসের পরিস্থিতি নিয়ে রাজ্যের বলেন না। আপনি কোথায় বললেন প্রধানমন্ত্রী ধর্ষকের জন্য ভোট চাইছেন? ধর্ষক পালিয়ে গেল, দেশের স্বরাষ্ট্র পালিয়ে গেল, কংগ্রেস সরকার কি করলো? শাহজাহান, ধর্ষক পালিয়ে গেল, কর্ণাটকের কংগ্রেস সরকার কি করলো? তার প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। কংগ্রেস সরকার কি করলো? ধর্ষক পালিয়ে গেল, কেন তাকে করা গেল না? কিন্তু তার আগে আমার সঙ্গে একজন আইনজীবী রয়েছেন, আমরা একটু আইনের দিকটা জেনে নিই। আলী আফজল চাঁদ রয়েছেন, কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। চাঁদবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? নমস্কার, আমি নিউজ ভ্যানগার্ড থেকে দীপেন বলছি। আপনার কাছে ছোট্ট একটা বিষয় জানতে চাইবো। প্রজ্জ্বল রেভান্না কেসে উনি এই মুহূর্তে ভারতের বাইরে রয়েছেন বলে জানা যায়। এখন প্রশ্ন হচ্ছে, যখন এ ধরনের ঘটনা হয় তখন কি রাজ্য সরকার লুকআউট কেস করতে পারে? পুলিশ ওখানকার যখন ওর বিরুদ্ধে এফআইআর হয়েছিল, সেই এফআইআর এর কপি করে তখনই তো তাকে অ্যারেস্ট করা উচিত ছিল। আর না অ্যারেস্ট করে তাহলে সে কোর্টে যেতে পারতো, বা কোর্টে মামলার আদালতে যেতে পারতো, বা হাইকোর্টে যেতে পারতো, বা ডিভিশন বেঞ্চে যেতে পারতো। সেটাও যদি না করে, তাহলে এসপি কোর্টের নির্দেশ যদি নাও নেয়, তাহলে সে যাতে সেই রাজ্যের বাইরে যেতে পারে, তাহলে কোর্টের পারমিশন নিতে পারতো যে এইরকম বাইরে চলে যেতে পারে, আমাদের আশঙ্কা আছে, পুলিশের আশঙ্কা আছে। তাহলে মহামান্য আদালত তাকে যাতে কোর্টের মানে রাজ্য ছেড়ে চলে যেতে না পারে, তার জন্য সেইভাবে প্রোটেকশনের অর্ডার দিতে পারতে, বা বিভিন্ন বিমানবন্দরে বা ইত্যাদি ক্ষেত্রে লুকআউট নোটিশ জারি করতে পারতো। বা সেটাও যদি না করে থাকে, এসপি তার নিজের দায়িত্বে ইয়েতে বিভিন্ন দপ্তরে চিঠি দিতে পারতো। সেই চিঠি কি দিয়েছে? যাতে চিঠি দেখাতে পারবে, এসপি দেখাতে পারবে। আজকে লুকআউট নোটিশের, চাঁদবাবু, লুকআউট নোটিশের অফিসিয়াল প্রসিজারটা কি রয়েছে? রাজ্য সরকার
লুকআউট নোটিশ জারি করতে গেলে রাজ্য সরকারকে কি করতে হয়? রাজ্য সরকার যদি এরকম কোন সন্দিগ্ধ ব্যক্তিকে লুকআউট নোটিশ জারি করার আগে তাকে দুটো জায়গায় করতে হয়। এক, কোর্টে যেতে পারতেন, সে কোর্টে পারমিশন নিতে পারতো, সেটা বা তাকে এসপির মাধ্যমে বিভিন্ন জায়গায়, বিমানবন্দর থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে সে চিঠি দিতে পারতো, অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট বিদেশ দপ্তরে চিঠি করে সেন্ট্রাল গভর্নমেন্ট বিদেশ দপ্তরে সেটা কপি পাঠিয়ে দিতে পারতো। কিন্তু সেই জিনিসগুলো কি রাজ্য সরকারের তরফ থেকে এসপি বা রাজ্য সরকারের তরফ থেকে কোর্টে, হাইকোর্ট হোক বা ডিস্ট্রিক্ট কোর্ট হোক, করেছে কি? কোনো জায়গায় নথি দেখাতে পারবে? রাজ্য সরকারের পুলিশ কি পাসপোর্ট সিজ করতে পারে চাঁদবাবু? হ্যাঁ, করতে পারে, অবশ্যই করতে পারে রাজ্য সরকার তরফ থেকে, কিন্তু একটা সেটা কোর্টের আদালতের পারমিশন নিতে পারে, অথবা সে প্রথমভাবে এসপি চিঠি করতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ চাঁদবাবু আপনাকে আমাদের এই ইনফরমেশন দেওয়ার জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব আপনার কাছ থেকে আরো ইনফরমেশন নিতে, কিন্তু এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা এই যে ঘটনাটা, প্রজ্জ্বল রেভান্না কর্ণাটকের যে সাংসদ, বিদায়ী সাংসদ, যিনি হাসান লোকসভা কেন্দ্রের জেডিএস প্রার্থী, এনাকে নিয়ে এই যে নারী কেলেঙ্কারি বা যৌন হেনস্থার যে অভিযোগ রয়েছে এবং উনি এই মুহূর্তে পলাতক, এই মুহূর্তে, এবং প্রশ্ন উঠছে বিজেপির দিকে, যেহেতু জেডিএস বিজেপির জোটসঙ্গী, প্রশ্ন উঠছে অবশ্যই কংগ্রেসের দিকে, কারণ কংগ্রেস কিন্তু কর্ণাটকে এই মুহূর্তে রাজ্য সরকার কংগ্রেসের। কংগ্রেস সরকার বা রাজ্য সরকার কেন আগে থেকে পদক্ষেপ নিল না প্রজ্জ্বল রেভান্নাকে ভারতবর্ষে আটকে রাখার বা কর্ণাটকে আটকে রাখার? কেন লুকআউট নোটিশ জারি করলো না? এখানে কি ব্যর্থতা, নাকি এখানে অন্য কোনো কিছু কাজ করছে, অন্য কোনো দূরভিসন্ধিক কাজ করছে? চলুন আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব, তারপর আমরা আলোচনায় আসবো। আমি একটু বলি না, আসবো, আমরা আপনার কাছে আসবো, কিন্তু আমাদের প্রতিনিধির এক্সিকিউটিভ এডিটর নীল বণিক রয়েছে, আমরা আরেকটু আলোকপাত চাইবো বিষয়টাতে, নীলের কাছ থেকে একটু আলোকপাত চাইবো, এবং তারপর আপনাদের কাছ থেকে আমরা আপনাদের মতামত জানতে চাইবো। নীল, শুনতে পাচ্ছ তুমি আমাকে? একেবারে দিবেন, শুনতে পাচ্ছি। নীল, যে জিনিসটা আমরা জানতে চাইবো তোমার কাছে, যে প্রজ্জ্বল রেভান্নার কেসে কংগ্রেস আক্রমণ করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং দোষারোপ করছে বিজেপির দিকে আঙ্গুল তুলছে, যেহেতু জেডিএস এই মুহূর্তে বিজেপির জোট সঙ্গী কর্ণাটকে। আবার অন্যদিক থেকে একাংশ দাবি করছে যে কংগ্রেস যেহেতু এই মুহূর্তে কর্ণাটকে ক্ষমতায় রয়েছে এবং প্রজ্জ্বল রেভান্নার মতো এ ধরনের একটা ঘটনা হয়ে গেছে, কেন লুকআউট নোটিশ জারি করা হলো না, কেন তার পাসপোর্ট সিজ করা হলো না? কি বলবে, কি বিস্তারিত খবর তোমার কাছে রয়েছে, কিভাবে আলোকপাত করবে এই বিষয়টাতে তুমি? দেখো, দিস ইজ দ্য পলিটিক্যাল ইস্যু এবং একটা পলিটিক্যাল গেম। কেন তোমায় বলছি? দেখো, এই পলিটিক্যাল গেমটা করে এখন সবাই ঘোলা জলে একটা মাছ ধরার চেষ্টা। ঠিক লোকসভা নির্বাচন শেষ, এই ইস্যুটাও দেখবে ডেথ ইস্যু, অন্য একটা ইস্যু চলে আসবে, ইস্যু ডেথ ইস্যু। প্রথম কথা হচ্ছে ল অ্যান্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট। কর্ণাটকের যারা এখন রাজ্য চালাচ্ছে, ল অ্যান্ড অর্ডার হচ্ছে তাদের সাবজেক্ট। যে ধর্ষণের মামলাগুলি হয়েছে একাধিক, এক না কিন্তু একাধিক ভিডিও ফুটেজ তার বেরিয়েছে, সেটা প্রায় 2000-এর সমান। তাহলে যদি 2000 লোক যদি অভিযোগ করে থাকে এবং সেটা যদি সোশ্যাল মিডিয়ায় তোমার হচ্ছে আপলোড হয়ে থাকে, এবং সেটা তাহলে সেখানকার যেখান থেকে আপলোড হয়েছে সেই কর্ণাটকের যারা হচ্ছে সাইবার ক্রাইম শাখা, তারা কি ঘুমাচ্ছিল? প্রথম কথা হচ্ছে এই মামলাটা হবে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা যখন হয়েছে, তারপর এটা হচ্ছে সাইবার ক্রাইম একটা প্রথমে মামলা হবে, সেই মামলাটা ট্রান্সফার হবে কোথায় না, তারপর হচ্ছে জেনারেলি মামলাটা ট্রান্সফার হবে। জেনারেলি যখন মামলাটা ট্রান্সফার হবে, যখন দেখা যাবে যে একাধিক মহিলা যখন ধর্ষণের অভিযোগ করছে, প্রথম সেখানে পুলিশ কি করবে, সেই সমস্ত মহিলাদের খুঁজে বার করবে, খুঁজে বার করার পর তাদের 164 করবে। 164 মানে হচ্ছে গোপন জবানবন্দি উইথ ম্যাজিস্ট্রেটের সামনে। তারপর মামলাটা লঞ্চ হলো। মামলাটা লঞ্চ হওয়ার পর ঘটনার তো তখন গুরুত্ব অনেক, একাধিক লোক যখন ধর্ষণের অভিযোগ করছে, তখনই একজন, যেটা আলী আফজল চাঁদবাবু বলছিল, আমি সেটাকে ব্যাখ্যা করে দিচ্ছি, যে আজকাল কিন্তু এসপি কে, সেইখানকার যে এসপি, তাকে কিন্তু একটা পাসপোর্ট সিজ করতে রেভান্তের বাড়িতে
50 কিলোমিটার বা 20 কিলোমিটার ছুটে যেতে হয় না, সেটা দপ্তরে বসেই পাসপোর্টটা কিন্তু সিজ করতে পারে। পাসপোর্টটা সিজ করবে কিভাবে? যে সে যদি পালিয়ে যেতে পারে এবং সে প্রভাবশালী, একটা জাস্ট ছোট্ট দপ্তর থেকে একটা মেল করবে পাসপোর্ট অফিসে, তার কিন্তু তখনই পাসপোর্ট সিজ হয়ে গেল। তারপর যখন তাকে রেড করতে গেল, পেল না, সেখানকার এসপি প্রথমেই কি করবে, লুক আউট নোটিশ জারি করার আগে তিনি যে তিনি ফেরারটা কিন্তু আদালতের কাছে গিয়ে বলবে যে আমি তার বিরুদ্ধে এত মামলা আছে, আমি রেড করেছি, আমি পাইনি, একে পাইনি। এইটা যখন আদালতের অভিযোগটা করবে, তখনই কিন্তু তার পরের দিনই কিন্তু সমস্ত বিমানবন্দর, সমস্ত স্থলবন্দর, সমস্ত জলবন্দর, রেল, সব জায়গাতে কর্ণাটক পুলিশ কিন্তু এই চিঠিটা করে দিতে পারে, সেখানকার এসপি করতে পারে। তাহলে যদি পালিয়ে যায় তাহলে দায় কার? সেখানকার এসপিত্ব দায় তো কর্ণাটকের প্রথমে রাজ্যের নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে লুক আউট নোটিশ জারি কিভাবে করতে পারে? লুক আউট নোটিশ জারি করতে পারে হচ্ছে স্টেট সাবজেক্ট হচ্ছে রাজ্যের। তো রাজ্য সরকার হচ্ছে বিদেশ মন্ত্রককে চিঠি দেবে, এই মামলা নন বেলেবল সেকশন, প্রভাবশালী, বিদেশে পালিয়ে যেতে পারে, প্রচুর প্রভাবশালী, আলী আফজল চাঁদবাবু যেটা বলছিলেন, আদালতে আবেদন করতে পারে বা এসপি সেই ক্ষমতা। আমি তোমায় প্রচুর মামলার ভুড়ি উদাহরণ পশ্চিমবঙ্গে দিয়ে দিতে পারি, যে পুলিশ নিজেই আটকে দিয়েছে, সব জায়গাতে যেতে পারেনি, পুলিশ নিজেই আটকে দিয়েছে। প্রচুর বিজেপি নেতাদের রাজ্য ছাড়তে দেয়নি। আমি আমার রাজ্যে আসার সব জায়গায় বলে দিতে পারি। তো পুলিশ তো প্রথমেই হচ্ছে বিদেশ মন্ত্রকে চিঠি লিখে দিয়ে একটা মেল করে দিলেই তো সব জায়গায় যাওয়া তার বন্ধ হয়ে যেতে পারতো। তারপর লুক আউট নোটিশ জারি করতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নিতে হয়, সেখানকার স্টেট গভর্নমেন্টের। এইটা তো প্রথম দিনই সিবিআই মামলাটা করেনি, যে সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টকে ডাইরেক্টলি বলে দেবে যে আপনারা লুক আউট নোটিশ জারি করে দিন। মামলাটা তো পুলিশের হাতে, কর্ণাটক পুলিশের হাতে, কংগ্রেসের সেখানে সরকার চলছে। তাহলে তারা তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে লুক আউট নোটিশ জারি করার অ্যাপ্লাই করবে। সেই অ্যাপ্লাই কি কোথাও করেছিল? থাকলে দেখান, যেটা আলী আফজল চাঁদবাবু বলার চেষ্টা করেছেন। এবং তুমি যেটা বলছিলে পুলিশ সিজ করতে পারে, নন বেলেবল সেকশন থাকলেই পুলিশ পাসপোর্ট সিজ করতে পারে। সেখানকার এসপি পাসপোর্ট সিজ করার মতো নন বেলেবল সেকশন, আর ধর্ষণের মতো মামলা, সেখানে গণধর্ষণের মতো মামলা, সেই মামলা তো পুলিশই সিজ করতে পারে। তার জন্য কি পুলিশকে 40 কিলোমিটার দূরে রেড করতে যেতে হয় নাকি? সেখানকার এসপি শুধুমাত্র একটা চিঠি করবে এবং তার সপক্ষে কি কাগজ আছে পাসপোর্ট অফিসে সিজ করলেই তো দিলেই তো পাসপোর্ট ক্যান্সেল হয়ে যায়। এবং সেই সঙ্গে সে যদি বাইরে যায়, বিদেশে কোথায় গেছে আমি জানি না, বিদেশে যায়, সে তো প্রথম দিনই যেতে পারবে না। তাহলে নীল এখানে প্রশ্ন যাচ্ছে, নীল এখানে আরেকটু জায়গায় তোমার আলোকপাত চাইবো, যে প্রশ্ন যাচ্ছে যে পুলিশ যদি এত কিছুই করতে পারতো, এবং তুমি যেটা বলছো যে এই এখানে স্টেটের কাজ, স্টেট পুলিশের কাজ, এবং স্টেট পুলিশ যদি এত কিছু না করে থাকে এই ধরনের একটা স্পর্শকাতর ইস্যুতে, তাহলে এখানে রাজনৈতিক ইস্যুটাকে আমরা কত বড় করে দেখতে পারি, যেহেতু একদম নির্বাচনের মুখে এটা ভাইরাল হলো এবং তারপর স্টেট পুলিশ কোনো অ্যাকশন নিল না এবং যে অভিযুক্ত ও পালিয়ে গেল। এটা তো একেবারে দেখো পলিটিক্যাল গেম। আজকে জেডিএস এর নামে এত কথা বলছে, জেডিএস তো 6 মাস হয়েছে বিজেপির ঘরে এসছে। তার আগে জেডিএস কোথায় ছিল? কার ঘরে ছিল? জেডিএস তার আগে কার ঘরে ছিল? কংগ্রেসের ঘরে ছিল। কংগ্রেস সেখানে সরকার চালিয়েছে জেডিএস কে নিয়ে। তাহলে যে ভিডিও ফুটেজ গুলি এসছে সবই কি বিজেপির আমলে হয়েছে? এখন তো বিজেপি এখানে সরকার চালাচ্ছে না, বিজেপি তো সরকার চালাচ্ছে না, চালাচ্ছে কে? কর্ণাটকের সরকার কে চালাচ্ছে? দায় কার? প্রথম কথা হচ্ছে এগুলো হচ্ছে পলিটিক্যাল পার্টি, সব পলিটিক্যাল পার্টি গোলা জলে এগুলো একটা মাছ ধরে। এইগুলো হচ্ছে ইস্যু কেন্দ্রিক তৈরি করা, এই ইস্যু কেন্দ্রিক তৈরি করে এগুলো গোলা জলে মাছ ধরবে, প্রচার যাবে, একটা ইলেকশনে যাবে, তুমি আমি কথা বলবো, তারপর দিস ইজ দ্য ডেথ ইস্যু হয়ে যাবে, অন্য একটা ইস্যু আসবে। এটাই হচ্ছে বিষয়, এটা একটা পলিটিক্যাল ইস্যু। এবং বিজেপি যে ফুটেজ গুলো এসছে, যে 2000 আমার আগে প্রথম প্যানেলিস্ট এখানে একজন বিরোধী দলের প্যানেলিস্ট বলছিল যেটা 2 বছর আগে তো প্রচুর ভিডিও আছে। 2 বছর আগে কর্ণাটক থেকে 2 বছর আগে 3 বছর আগেও তো কর্ণাটকে একটা সময় কর্ণাটকে তো সরকার কংগ্রেসও চালিয়েছে। তো একজন প্যানেলিস্ট বলছিল, এবং এটা সত্যি, যে ভিডিও ফুটেজ গুলি আছে সেই ভিডিও ফুটেজ গুলি সবটাই তো এই 6 মাসের নয়, বা সবটাই যখন কর্ণাটক সরকার যখন বিজেপি কালো ঘোড়া কিনে, সব বিজেপি ঘোড়া কিনে নিয়ে যখন সরকার করলো, তখনও তো সব নয়।
কিছু তো কংগ্রেসের আমলেও ছিল, সেই সময় তার দায়িত্ব কি কংগ্রেস নেবে না? ওকে, তার দায়িত্ব কি নরেন্দ্র মোদী নেবে? ওকে, আমি আসবো আবার তোমার কাছে। খোলা জলে মাছ ধরা। অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে। দেখো, এগুলো হচ্ছে খোলা জলে মাছ ধরা। কর্ণাটকের মেন সাবজেক্ট হচ্ছে অনেক কিছু আছে, কর্ণাটকের মানে অনেক কিছু আছে। কর্ণাটকের সবচেয়ে বড় কেলেঙ্কারি এর মধ্যে হচ্ছে খনি কেলেঙ্কারি। কর্ণাটকের মানে পরিবেশ ধ্বংস, খনিকে কিভাবে খনি হাজার হাজার বিঘা জমি, আদিবাসীদের জমি সেখানে নিয়ে নেওয়া হচ্ছে, কি বিজেপি আমলে কি কংগ্রেসের আমলে। একটু নেট সার্চ করলে, পড়াশোনা করলে দেখতে পারবে সেইখানে আদিবাসীরা বঞ্চিত, সেখানে হাজার হাজার কয়লার খনি হচ্ছে। এই ইয়েদুরাপ্পা এই কেসের অন্যতম অভিযুক্ত, কংগ্রেসেরও অন্যতম অভিযুক্ত। এই ইস্যুগুলি যাতে সামনে না আসে সেই জন্য এইরকম কিছু লোহা বল এগুলো রাজনীতিতে ভাসিয়ে দিতে হয়। সেই ভাসিয়ে দিয়ে ভাই তুমি আমি কনস্পিরেসি করি, গসপ করি, যাতে আসল ইস্যুগুলি কোনোদিনও রাজনীতির মঞ্চে না আসে। মানুষের প্রয়োজনীয় ইস্যুগুলো যেন ধামাচাপা পড়ে। অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে আপডেট দেওয়ার জন্য, অবশ্যই অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিককে ব্যাখ্যা করলেন এবং কিভাবে কেন কারা দায়ী হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই দায়ভার কার? যে প্রজ্জ্বল রেবন্নার বিরুদ্ধে এই অভিযোগ, এবং এই প্রজ্জ্বল রেবন্না এই মুহূর্তে ভারত ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ। যদি পালিয়ে যান তাহলে কেন পালাতে দেওয়া হলো ওনাকে? দায়ভার কার? এবং উনি যে কাজগুলো করেছেন এবং যা আমাদের আজ কংগ্রেস যিনি নেতৃত্ব শাহজাহান ইসলাম প্রশ্ন করেছিলেন রানাবাবুকে, বিজেপি নেতৃত্বকে, যে একজন রেপিস্ট, একজন ধর্ষকের হয়ে কি করে ভোট চাইলেন প্রধানমন্ত্রী। রানাবাবু প্রশ্ন করছেন, রানাবাবু উত্তর দিচ্ছিলেন। রানাবাবু, আপনার এই বিষয়ে আপনার উত্তর চাই। আমি প্রথমেই ওনাকে বলবো আমাকে 2-3 মিনিট, উনি তো চিৎকার চেঁচামেচি করেন, 2-3 মিনিট আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি বলুন। দেখুন, এইমাত্র সকলে শুনলেন যারা নিউজ চ্যানেল পর্দার উপারে বসে আছেন, যে নীল বণিক যিনি এক্সক্লুসিভ এডিটর একদম স্পষ্ট ভাষায় বলে দিলেন যে যে কর্ণাটকের যে এমপির কথা বলা হচ্ছে প্রজ্জ্বল রেবন্না, উনি কোন দলের? জেডিএস দলের। জেডিএস আগে কার সঙ্গে ছিল? কংগ্রেসের সঙ্গে। এইবার আপনারা পরবর্তী সময় আরেকটা জিনিসও দেখবেন, যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেটা যখন কোনো নিউজ চ্যানেল দেখাচ্ছে তারা কি লিখে দিচ্ছে সঙ্গে, যে এই ভিডিওর সত্যতা বা দায়ভার নিউজ চ্যানেলের নয়। মানে ভিডিওটা কি আদতেও সত্য কিনা সেটাও প্রমাণ হয়নি, সেটাও লিখে দিচ্ছে। বাদ দিন এটা। এইবার আসছি, এই যে ঘটনাগুলো হলো জেডিএস এর সেই এমপিকে নিয়ে, সেই যে ঘটনাগুলো সেটা যখন সে করেছে তখন কি সে জেডিএস বিজেপির সঙ্গে ছিল না কংগ্রেসের সঙ্গে ছিল? কারণ জেডিএস আগে কংগ্রেসের সঙ্গে ছিল। এইবার আসছি, একদম স্পষ্ট ভাষায় বলে দিল যে এই যে ঘটনাটা সেটার সম্পূর্ণ দায়ভার রাজ্য পুলিশের, রাজ্য প্রশাসনের। রাজ্য প্রশাসন কার? কংগ্রেসের। পুলিশ কার? কংগ্রেসের। হোম মিনিস্টার কার? কংগ্রেসের। এই যে সে যদি কর্ণাটকের বাইরে চলে যায়, কেন তার পাসপোর্ট রদ করা হলো না? কেন তাকে আটকানো হলো না? কেন তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে চার্জশিট দেওয়া হলো না? সেটার দায়ভার কি কংগ্রেস নেবে না? এইবার আসছি, এই যে এটার ঠিক বাইরে একটু কথা বলছি। আজকে কংগ্রেস চিৎকার করছে কেন? যে জেডিএস এনডিএর একটা জোট সঙ্গী। আজকে ছোট্ট কথাই বলি, সন্দেশখালীতে শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, কয়েক হাজার র্যাপের সঙ্গে তারা যুক্ত। আরো বিভিন্ন ধরনের খারাপ জমি সংক্রান্ত মামলার সঙ্গে তারা যুক্ত। তারা কোন দলের? তারা তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেস কার সঙ্গে আছে? ইন্ডিয়া জোটের সঙ্গে আছে। ইন্ডিয়া জোট চালাচ্ছেটাকে? কংগ্রেস চালাচ্ছে। তো এই যদি অবস্থান হয় কংগ্রেসের, তো আমার আজকে একদম স্পষ্ট ভাষায় আমি বলছি, সেখানে বিজেপির দায়ভারটা কি? বিজেপির জোট সঙ্গীও নয়, সেটা এনডিএর জোট সঙ্গী। এনডিএর জোট সঙ্গী হবার সুবাদে এই যে ঘটনাটা হলো, সেটার জন্য কংগ্রেস রাজ্য সরকার, রাজ্য পুলিশ, কংগ্রেস সরকার কেন আওয়াজ তুললো না? কেন তাকে আটকানোর চেষ্টা করলো না? কেন তাকে বাধা দান করলো না? আর এই যে ঘটনাটা ভিডিও, আমি আবারও বলছি, ভাইরাল হয়েছে, সেটার সত্যতা এখনো যাচাই হয়নি। আমি স্পষ্ট ভাষায় বলছি, যদি দোষী হয় তাকে যেন শাস্তি দেওয়া হয়, কঠোর থেকে কঠোর শাস্তি যেন তাকে দেওয়া হয়। আমি অন ক্যামেরা বলছি, এবং এর থেকে যেন কেউ পরিত্রাণ না পায়। কিন্তু আমি যে কথাগুলো বললাম সেটার দায়ভার আমি সম্পূর্ণ কংগ্রেসের ঘাড়ে দিচ্ছি। এবং দেশের মানুষ যারা যারা এই এক্সক্লুসিভ নিউজটা দেখলো, এখন খালি
নীলমণি একদম স্পষ্ট ভাষায় বললেন যে এর জন্য কংগ্রেসের দায়ভার নিতে হবে, এর জন্য দায়ী কংগ্রেস সরকার, এর জন্য দায়ী কর্ণাটকের কংগ্রেস গভর্নমেন্ট, একদম স্পষ্ট ভাষায় বললেন, আমরা শুনলাম। তো এর থেকে স্পষ্টতার আর কোনো শাহজাহান, হাস্যকর ব্যাপার, টিভির পর্দায় যারা দেখছেন গোটা রাজ্যে, একটু আগে ভাবলাম যে আমার যিনি প্যানেলিস্ট তিনি বিজেপি দলতে এসছেন, নিউজ ভ্যানগার্ডের যিনি এক্সিকিউটিভ নাকি এডিটর তিনি বিজেপি দলের মুখপত্র হয়ে টিভির পর্দায় কথা বললেন কিনা আমি জানি না। কেন না উনি বিজেপি তাহলে আপনি বলুন, আমি চুপ থাকি। না উনি বিজেপির হয়ে কি কথা বলেন? কেন আমি তো ব্যাখ্যা দিতে যাচ্ছিলাম, আপনি তার মধ্যে আটকালেন আমাকে। আইনি ভাবে কিভাবে কি হতে পারতো সেটা বললে কি বিজেপির হয়ে যাওয়া? না আমি বলছি কারণে বহু কিছু উনি শুনিয়েছেন টিভির পর্দায় রাজ্যের মানুষ। আমার বক্তব্য শুনছেন, ওনার বক্তব্য শুনলেন, এর আগে রানাদার বক্তব্য শুনলেন। 2021 সালে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিজেপির, জেডিএস এর সঙ্গে কংগ্রেসের সরকার হয়েছিল। 2013 সালে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিল কর্ণাটকে। তার পরবর্তীতে 2018 সালে নির্বাচনের সময় যখন কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেখানে জেডিএস কিংমেকার হয়ে জেডিএস এর মুখ্যমন্ত্রী হয়েছিল কুমারস্বামী, সেখানে কংগ্রেস সমর্থন করেছিল। তার কিছুদিন বাদে 2019 সালের লোকসভার নির্বাচনের পরে কংগ্রেসের সরকারকে পিছন থেকে ফেলে দেওয়া হয় 2021 সালের বিজেপির মুখ্যমন্ত্রী কর্ণাটকের। আর এই যে প্রজ্জ্বল রেভান্নার ঘটনা গত 2.5 বছর ধরে হয়েছে, 6 মাস আগে নয়। 2.5 বছর আগে যদি হয়ে থাকে, 2.5 বছর আগে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিজেপি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিজেপি। আজকে টিভির পর্দায় সন্দেশখালীর শেখ শাহজাহান মানে হাস্যকর ব্যাপার। ওনাকে বলতে দিন, ওনার সময় ওনাকে বলতে দিন। যারা দেখছেন ওনার বক্তব্য শুনে আমি চলে যাই। না শাহজাহান বলুন, কারণ আমি ক্যাচকেচি করলে ওনার প্রবলেম, তাহলে আপনি বলতে পারবেন না। কর্ণাটক নিয়ে কথা, উনি শেখ শাহজাহান নিয়ে কথা বলছেন। আপনি বলছেন 2.5 বছর ব্যাপার, এটাই বিজেপি, এটাই বিজেপি। বুঝে রাখুন, যখন প্রধানমন্ত্রী রেপিস্টের জন্য ভোট চান, এই প্রশ্ন যখন অ্যাঙ্কার ওনাকে টিভির পর্দায় করেন, তিনি ওটা উত্তর দেন না, তিনি কংগ্রেস নিয়ে কথা বলেন। এখন আমাকে প্রশ্ন করা, উনি শেখ শাহজাহান নিয়ে কথা বলছেন। শাহজাহান, আপনি বলছেন 2.5 বছর ধরে এই ঘটনাগুলো হচ্ছিল, আপনি কিভাবে জানলেন 2.5 বছর ধরে? আরে বক্তব্য কি আমার? আমি টিভির পর্দায় দিচ্ছি। 2.5 বছর ধরে জেডিএস এর সাংসদ যিনি হাসানের, প্রজ্জ্বল রেভান্না, তিনি একজন ভারতবর্ষের একজন একটি কেন্দ্রের তিনি সাংসদ। আপনি যা কিছু বললে হবে না। আর উনি কোন পরিবার থেকে আসেন? এসডি দেবগৌড়ার পরিবার, যার দাদু ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, যার কাকু কর্ণাটকের মুখ্যমন্ত্রী ছিলেন। আপনি একজনের বিরুদ্ধে যদি অভিযোগ আসে, আপনি এই ধরনের একজন পলিটিশিয়ানের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে তা আপনি এস্টাবলিশ করতে পারবেন না। তাহলে আজকে যখন 2.5 বছর আগে তার বিরুদ্ধে এই ধরনের একটা ঘটনা চলছিল, 2.5 বছর আগে তো বিজেপির মুখ্যমন্ত্রী কর্ণাটকে, বিজেপির সরকার, তাহলে 2023 সালে কংগ্রেস দিল্লিতে কর্ণাটকে ক্ষমতায় এসেছেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, 3000 ভিডিও তার পেন ড্রাইভে পাওয়া গেছে। তারা একজন প্রভাবশালী। হাসান যে কেন্দ্রটা, সেটা জেডিএস এর সম্পূর্ণ দখলে। সেখানে যখন এইটা নিয়ে ইনভেস্টিগেশন চলছিল, এই যে এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম কি কংগ্রেসের শাসনে না বিজেপির শাসনে? কংগ্রেস। সেখানে সরকার ক্ষমতায় আসার পর একজন সাংসদের বিরুদ্ধে যখন এই ধরনের অভিযোগ উঠে এসেছিল, তখন স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এবং যে প্রজ্জ্বল রেভান্নার বাবা বর্তমানে কর্ণাটকের একটি কেন্দ্রের বিধায়ক, তিনি যাকে ভোটের লাস্ট 2023 সালে নির্বাচনে পরাজিত করেছিলেন, যে বিজেপির প্রার্থীকে, তিনি তৎকালীন বিজেপির কর্ণাটকের প্রদেশ সভাপতি বিএস ইয়েদুরপ্পা এবং দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে বলেছেন জেডিএস এর সঙ্গে কোনোভাবে আতাত করবেন না, তাদের পরিবারের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেখানে ইনভেস্টিগেশন হচ্ছে, আপনারা যদি আতাত করেন তাদের, তাহলে এটা আগে থেকে জানতো, তাহলে কংগ্রেস সরকার আগে থেকে জানতো ঘটনাটি। আমি আবার একটা বলছি 2000 কংগ্রেস না, ঠিক আছে, আপনি এক্ষুনি আপনি বললেন যে কংগ্রেস সরকার আগে থেকে জানতো। আমার প্রশ্ন না, আমি কি বলছি, আমি কারোর মুখপাত্র নই, আমি জানার চেষ্টা করছি। আরে আপনি আমার কথাটা শুনেন না। কংগ্রেস সরকার জানলে আগে থেকে ব্যবস্থা নিল না। 2023 সালে তো নির্বাচন হচ্ছিল, ওই মুহূর্তে তো বিজেপি সরকার কর্ণাটকে, তো ওই মুহূর্তে চিঠি দিয়েছেন কর্ণাটকের বিজেপির নেতারা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং বিএস ইয়েদুরপ্পাকে, যে জেডিএস এর সঙ্গে যাতে আতাত না করেন।
সেখানে ত্রিমুখী লড়াই হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এসছেন, তারপরে স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট গঠন করা হয়েছে। এই যে গঠন করা হয়েছে, এই গঠন থেকে তো আপনি একজন সাংসদের বিরুদ্ধে এইভাবে অভিযোগ করতে পারেন না। অভিযোগ উঠে এসছে কারণ সেখানে অভিযোগকারী কেউ ছিলেন না। যখন দু একটি অভিযোগ জমা পড়ে, সাংসদের বিরুদ্ধে ব্ল্যাকমেলও তো হতে পারেন। আমি তো বলছি যে ওনাকে তো কালিমালিপ্ত করা যেতে পারে। সেখানে কংগ্রেস সরকার তার তদন্তর ভার দিয়েছেন সিট গঠন করে। এই সিট যখন তদন্ত করছিল, যখন প্রজ্জ্বল রেবান্না বুঝতে পেরেছেন যে সেটা এস্টাবলিশড হয়ে যেতে পারে তিনি এর সঙ্গে জড়িত, ঠিক ওই মুহূর্তে তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমি বলছি কংগ্রেস সরকার একজনের বিরুদ্ধে সিট গঠন করলো আর তাকে দেশ থেকে পালিয়ে যেতে দিল। আমি বলছি তো কেন, তো দেশ থেকে পালিয়ে যেতে দেশের হোম মিনিস্টার তাকে পারমিশন দিয়েছেন। দেশের হোম মিনিস্টার শুনেন, ওনার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, আমার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে, আমি এমপি উনি এমপি হতে পারে। তো আপনি ইনভেস্টিগেশন হচ্ছে, এর মধ্যে তিনি দেশ থেকে পালিয়ে গিয়েছেন, তাহলে আপনি কি বিজেপি কে দায়ী করবেন না? দেশের গৃহমন্ত্রী শুধু কি চোর ধাও সবার কি আটকানোর দায়িত্ব শুধু কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের কোনো দায়িত্ব? একজন সাংসদ পালিয়ে যাচ্ছে, একজন সাংসদ মানে মুদ্রা কথা হচ্ছে আপনি বলছেন সিট গঠন করেছে, সিট গঠন হচ্ছে যার বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণ না হয় তাকে গ্রেফতার করা যাবে না। কিন্তু তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করবেন না। আপনারা যখন জানেন সময় দিতে হবে, আপনি তো সময় দিতে হবে। আপনি বলছেন কেন্দ্র, আপনি বলছেন রাহুল গান্ধীকে চিঠি দিয়ে বলেছেন, আমি বলবো আপনি বলছেন কেন্দ্রীয় কমিটিকে, বিজেপির লোকাল বিজেপির নেতৃত্বরা সেখানে বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী মানে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী মানে বিজেপির নেতারা বিজেপিকে চিঠি দিয়েছেন যাতে তার বিরুদ্ধে একটা অভিযোগ আছে, সেখানে জেডিএস এর সঙ্গে যাতে আতাত না হয়। আর কংগ্রেস এটা তো 6 মাস আগে আতাত হলো, সেটা অধীর চৌধুরী আপনাদের 6 মাস আগে আতাত। ক্ষমতায় এসেছেন 2023 সালে, ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে সিট গঠন করা হয়েছে, সিট সেখানে তদন্ত করছে। আপনি এর মধ্যে তো সে পালিয়ে গেল, কারণ সে যখন বুঝতে পারলো। আর উনি বলছিলেন টিভির পর্দায়, উনি বলছিলেন সেখানে কোন একজন সংবাদ মাধ্যম বলেছে সেই ভিডিওর সত্যতা যাচাই করে। নিশ্চয়ই আমরা দেখি অনেক সময় অনেক ভিডিও ভাইরাল হলে আমাদের দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম সেখানে আমি বলছি বলে যাচাই করেনি, কিন্তু এটা সংবাদ মাধ্যম তার দায়িত্বের মধ্যে যাতে না পড়ে সেই কথাগুলো বলেন। কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ, যার ভিডিও, সে তো যখন বুঝতে পারলো যেটা সত্য ভিডিও, সে পালিয়ে গেছে। এখনো পর্যন্ত 400 এফআইআর তার বিরুদ্ধে জমা পড়েছে কর্ণাটকে। এটা যখন শুনুন, এটা যখন বুঝতে পেরেছেন যে সে দোষী, তাকে দেশ থেকে পালিয়ে যেতে হোম মিনিস্টার পারমিশন দিয়েছে। হোম মিনিস্টারের দপ্তর কিভাবে তাকে দেশ থেকে যাওয়ার পারমিশন দেন? কংগ্রেস তো সেখানে পারমিশন দিয়েছে। আপনার কর্ণাটক পুলিশ কি করছিল? কর্ণাটক পুলিশ তো তদন্ত করছে কাউকে তাকে অ্যারেস্ট করে নেবেন। একজন সাংসদকে আপনি লুকআউট নোটিশ জারি করবেন না? আপনি যার বিরুদ্ধে এত বড় অভিযোগ, যার বিরুদ্ধে এত বড় সিআইসি গঠন হচ্ছে, তাকে দেশ থেকে পালিয়ে যেতে দেবেন? আপনি দায় এড়াতে পারেন না। কংগ্রেস সরকার কংগ্রেস পুলিশ কিভাবে দায় এড়াতে পারেন না? আপনি বললে হবে না। আপনি পারেন না। আপনি কিছু বলছেন, তিনি একজন সাংসদকে ইচ্ছে করলে আপনি সাংসদের বিরুদ্ধে সিট গঠন করলেন। আপনি সাংসদকে ইচ্ছে করলে কর্ণাটকের পুলিশ গ্যাস করতে পারে না। আপনি তার বিরুদ্ধে তদন্ত চলছে, তদন্ত করার পর কোর্টে যাবে কর্ণাটক পুলিশ লুকআউট নোটিশের জন্য। এর মধ্যে সে পালিয়ে গিয়েছে। পুলিশ কোর্টে গেল না কেন তাহলে? একজন পুলিশ কি এটার জন্য অপেক্ষা করছিল যে এটা ভাইরাল হবে এবং দেশের প্রধানমন্ত্রী রেপিস্টের জন্য ভোট চান, এটা নিয়ে আপনার টিভির পর্দায় বলবেন না। আর আপনারা কর্ণাটকের পুলিশকে দায়ী বলবেন তাদের দায়িত্ব নয়। এটা মানুষ যারা টিভির পর্দায় দেখছেন তারা হাসছেন। আপনি 5 বার বলেছেন, কিন্তু আমি বলছি আপনি ভোট চেয়েছেন, আপনি প্রশ্ন করেছেন, উনি উত্তর দেবেন না, সেটা ওনার ব্যাপার। কিন্তু আমি বলছি কর্ণাটক সরকার, কর্ণাটক পুলিশ কি দায় এড়িয়ে যেতে পারে? সেখানে কোন রাজনৈতিক দলের কথা বলছি না। কর্ণাটক সরকার যখন সিট গঠন করেছে, কেন কোর্টে গেল না? কেন ওনাকে আটকাতে কোর্টে গেল না? তারপরে কি কর্ণাটক পুলিশ বুঝতে পারেনি যে উনি পালিয়ে যেতে পারে? গ্রেফতার করতে পারেন না। পুলিশ তদন্ত করে লুকআউটের জন্য আদালতে যাবেন। এর মধ্যে তিনি পালিয়ে গিয়েছে। ওকে, কর্ণাটক পুলিশ বুঝতে পারেনি। প্রধানমন্ত্রী ভোট চাইছেন, এটা নিয়ে আলোচনা নয়। প্রধানমন্ত্রী ভোট চাইছেন, এটা নিয়ে আলোচনা নয়। প্রধানমন্ত্রী কেন ভোট চাইলেন সেটা নিয়ে উনি আলোচনা চাইছেন? আপনি সেই প্রশ্নের জবাব দিন আগে, তারপর আপনার প্রশ্ন। আমি কথা বললেনি, উনি উঠে যান। ঠিক আছে, না উনি জানতে চাইছেন যে প্রধানমন্ত্রী কেন ভোট চাইলেন। আমি বলছি, উনি
ভয় হয় যে উনি তো ভয় বললেন কেন যাবো? ভয় পাচ্ছি না। আমি বললে উনি বলেছেন যে আমি উঠে যাবো। উঠে যাবো কারণ ঠিক আপনি আছে, নিজেই বলেছেন আপনাকে আমি ডিস্টার্ব না করার জন্য। আপনি নিজে বলেছেন আপনি যখন কথা বলেন আমি যেন ডিস্টার্ব না করি। তারপরে আপনি আমার কথার মধ্যে ইন্টারাপ্ট করছেন। এখন আপনি উত্তর দেন। রানাবাবু উনি যেটা প্রথমেই জানতে চেয়েছিলেন যে প্রধানমন্ত্রী কি করে ভোট চাইলেন একজন দর্শক বলবেন না, উনি একে একে কাহিনী বলবেন, উনি বলবেন না। দেখুন, জীবনের প্রতিটা মুহূর্তে শেখার জায়গা, জীবনের প্রতিটা মুহূর্তে। প্রধানমন্ত্রী কেন রেপিস্টের জন্য ভোট চান? আজকে বিশভূষণের বিরুদ্ধে অভিযোগ, তার ছেলেকে প্রার্থী করা হয়েছে। বন্ধ করে দিন, ভালো হবে। না, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। উত্তর দেবেন না, কারণ টিভির কথায় আপনার কাছে উত্তর নেই। আপনি ওনাকে বলুন উত্তর দেওয়ার জন্য। আমি উত্তর দেওয়ার জন্য বলছি আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, 2 মিনিট সময় আছে। মুহূর্ত শেখার আছে। আমরা ছোটবেলায় যখন খেলতাম, খেলায় যখন দেখুন আবার কাহিনী আসুক না, আসুক না। আরে ভাই, 30 সেকেন্ড দেখি না, সময় চলে যাচ্ছে। আমরা ছোটবেলায় যখন খেলতাম, খেলার মাঠে যখন আমরা হেরে যেতাম, আমরা একটা গোল পাকিয়ে দিতাম, একটা ঝগড়া বেঁধে দিতাম। আজকে কথা বলার কিছু নেই। আজকে কথা বলার প্রধানমন্ত্রী রেপিস্টের জন্য ভোট চান, আপনাকে প্রশ্ন করা হলে এই উত্তর না দিয়ে আপনি ঘুরিয়ে দিচ্ছেন। বিশভূষণের জন্য প্রধানমন্ত্রীর কি সম্পর্ক? উত্তরপ্রদেশের হাতরাস এবং উন্নাওর মতন ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী চুপ থাকেন কেন? সন্দেশখালী নিয়ে কথা বলছেন কেন? মণিপুর নিয়ে কথা বলেন না? টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে বলুন দেশের প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে কেন কথা বলে না? ও আপনাদের মণিপুরের মুখ্যমন্ত্রী যখন ভিডিও ভাইরাল হয় তখন মণিপুরের মুখ্যমন্ত্রী বলেন যে একটা ভিডিও দেশের মানুষ দেখেছেন, এই ধরনের ঘটনা মণিপুরে 100টা আছে, এগুলো নিয়ে দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা কথা বলেন না। আপনারা সন্দেশখালী নিয়ে কথা বলেন। আপনার প্রশ্নের এবার উত্তর আমরা নিয়ে দেবেন না। উত্তর না দিলে আমার অনুষ্ঠান শেষ করতে অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। উনি উত্তর দেবেন না। উত্তর যেটা দেওয়ার সেটা আগে দিয়েছি, বাকি উত্তরটা এডিটর নীল বণিক দিয়ে দিয়েছেন। সেটার সঙ্গে আমি এতটুকু আবারও বলবো, নীল বণিক কি দিয়েছেন? নীল বণিক স্পষ্ট বলে দিয়েছেন। উনি প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী কি করে ভোট চাইলেন ধর্ষকের জন্য, আর নীল বণিক বলেছেন কি করে উনি লুকআউট নোটিশ জারি করা হলো না। কি করে কথাই বলতে দিচ্ছেন না? ওকে, কথাই তো সাজান নীল বণিক কি করে কাট করাইলেন? নীল বণিক কি বলেছেন যে এখানে কেন 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 ওনার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো না? কেন পুলিশ ওনার বিরুদ্ধে কোর্টে গেল না? দাঁড় করাচ্ছি না। ওকে, প্রধানমন্ত্রী কি করে ভোট চাইলেন এটা ছিল ওনার প্রশ্ন। এটার সঙ্গে আপনি এটা জুড়বেন না যে জেডিএস দলটা যখন কংগ্রেসের সঙ্গে ছিল তখন থেকে এই ঘটনাগুলো চলে আসছে, এটা আপনি ধরবেন না। আজকে জেডিএস এর যে এমপিটা যখন এই রেপের সঙ্গে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে তখন সে কংগ্রেসের দলের সঙ্গে ছিল, সেটা বলবেন না। আপনি এই কথা বলবেন না যে আজকে কথাই বলতে দিচ্ছেন না। তাদের সঙ্গে আঘাত নেই। কংগ্রেস যখন জানতে পারলো তার বিরুদ্ধে একটা অভিযোগ আঘাত নেই। চলুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আছে আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, কর্ণাটক নিয়ে কথা হচ্ছিল এবং উত্তেজনা কর্ণাটক নিয়েই ছড়িয়েছে, কিন্তু এই মুহূর্তে কর্ণাটকে যে ঘটনা হয়ে গেছে, এই যে যৌন হেনস্থার যে অভিযোগ হাসান লোকসভা কেন্দ্রের জেডিএস প্রার্থী প্রজ্জন রেভান্নার বিরুদ্ধে, তার জন্য কংগ্রেসের দাবি কি করে প্রধানমন্ত্রী ভোট চাইলেন একজন ধর্ষকের জন্য। অন্যদিকে নিউজ ভ্যানগার্ডের এডিটর, এক্সিকিউটিভ এডিটর, উনি এই মুহূর্তে পক্ষ রাখলেন যে কেন প্রজ্জ্বল রেভান্নাকে দেশের বাইরে যেতে দেওয়া হলো, কেন কর্ণাটক সরকার বা কর্ণাটক পুলিশ কোনো পদক্ষেপ নিল না, যেহেতু এই ধরনের একটা অভিযুক্ত এবং এই ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে শোনা যাচ্ছিল, কেন ওনাকে নজরে রাখা হলো না, কেন ওনার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হলো না, কেন কোর্টে গেল না কর্ণাটক সরকার। দুজনেই দুজনের দায় এড়িয়ে গেলেন। জেডিএস কার সঙ্গে ছিল, কার আমলে ঘটনা হয়েছে সেই নিয়ে কিন্তু ওনারা একে অপরকে অভিযুক্ত করলেন, একে অপরের দিকে আঙ্গুল তুললেন, একে অপরকে বাক্যবাণে বিদ্ধ করলেন। কিন্তু আসলে ঘটনা কি হচ্ছে, যেহেতু জাতীয় স্তরের ইস্যু, সেদিকে অবশ্যই আমরা নজর রাখবো। আর এই মুহূর্তে নির্বাচনের বিভিন্ন দিকে আমরা নজর রাখবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।